আমরা 62 থেকে আজকের আলোচনা শুরু করব। 62 আমাদের 62 নম্বর অঙ্কে এখানে বলা হচ্ছে যে 125টি কলম এবং 145টা পেন্সিল, অর্থাৎ 125টি হচ্ছে কলম আর একই সাথে আমাদের পেন্সিল হচ্ছে 145। এখন এই ক্ষেত্রে আমাকে বলা হচ্ছে যে এই যে কলম এবং পেন্সিলগুলো রয়েছে সেগুলো কতজনের মধ্যে সমানভাবে ভাগ করা যাবে। অর্থাৎ আমাকে এমন একটা সংখ্যা নিতে হবে যাকে যাদের মাঝে 125টা কলম ভাগ করে দিলেও আমার একটাও অতিরিক্ত হবে না। অর্থাৎ এখানে যদি আমার 10 জন থাকে তাহলে 10 জনই দুটো করে পেলে সবাই দুটো করে পাবে, 3টা করে পেলে সবাই 3টা করে পাবে, অর্থাৎ একটাও অতিরিক্ত হবে না। আবার ঠিক এদের মাঝে যখন এই 145টা ভাগ করে দেব সেক্ষেত্রেও প্রত্যেকে সমান করে পাবে। কথাটা ক্লিয়ার? তাহলে আমাকে ওই সংখ্যাটা বের করতে হবে যে তাহলে কতজনের মধ্যে আমি সমানভাবে ভাগ করব। এক্ষেত্রে প্রথমত আমি বলবো যে এই টাইপের অঙ্কের ক্ষেত্রে আমরা মূলত কি করে থাকি, আমরা গসাগু করে থাকি। অর্থাৎ গসাগু কেন করি সে ব্যাপারেও আমি কথা বলবো। আপাতত অঙ্কটা সলিউশনের দিকে আমি যদি আগাই তাহলে লক্ষ্য করেন কি দাঁড়াচ্ছে। এটি হচ্ছে, ধরেন আমি যদি এটাকে 5 দিয়ে দেই তাহলে হবে কত? 5 25-এ 125, তাহলে 5 দুগুণে 10, 5 নং 45, রাইট? অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে এই ধাপে 5 দিয়ে এটাকেও ভাগ করা যাচ্ছে, এটাও করা যাচ্ছে, কিন্তু 25 এবং 29কে একই সংখ্যা দ্বারা ভাগ করা যাচ্ছে না। তার মানে আমরা এই মেথডে শিখেছিলাম যে এখানে এটি হচ্ছে গসাগু। যদি আজকের ক্লাসটিতে একদম কেউ নতুন থাকেন তাহলে বিগত পর্ব দুটি দেখলে বুঝতে পারবেন যে এটিও লসাগু স্টাইলে আমরা গসাগু বের করতে পারি। ওকে, তাহলে আমরা এখানে গসাগু পেলাম কত? 5। তার মানে এই টাইপের অঙ্ক যেহেতু গসাগু করলে আমাদের সমাধান করা যায়, তাহলে সেই ক্ষেত্রে আমরা এখানে গসাগুটাই আমাদের উত্তর হবে। অর্থাৎ আমাদের তাহলে এখানে কি চেয়েছে? কতজন। অর্থাৎ আমাদের যতজন লাগবে সেটি হচ্ছে কত? 5 জন। ঠিক আছে? অর্থাৎ 5 জন লোক যদি আপনি নেন তাহলে তাদের মাঝে 125টা ভাগ করে দিবেন সমানভাবে এবং 145টাও ভাগ করে দিবেন সমানভাবে, অর্থাৎ 5 জন লাগবে। ঠিক আছে? অর্থাৎ আমি যদি বলি কতজন লাগবে তাহলে 5 জন। ঠিক আছে? এখন প্রশ্ন হচ্ছে এটা বেসিক কনসেপ্টটা কি? মূলত বেসিক কনসেপ্টটা হচ্ছে, দেখেন আমি যদি খুব সুন্দর করে এই পাশে এটাকে ভেঙে লিখি যে 5 ইন্টু 25, এই দুটোর গুণফল হচ্ছে 125। একইভাবে 45 এর দুটোর গুণফল হচ্ছে 5 ইন্টু 29। ঠিক আছে? এবার একটু লক্ষ্য করে দেখেন যে আমরা কেন 5 জন নিলাম, কেন গসাগুটাই আমাদের উত্তর হলো। কারণ 125 145-এর মাঝে 5 জন যদি নেই তাহলে এই কলমগুলো প্রত্যেকেই 25টি করে পাবে, অর্থাৎ সমান করে পাবে, কেউ একটা কমও পাবে না বেশিও পাবে না। একইভাবে আমরা এই 145টা পেন্সিলের ক্ষেত্রে প্রত্যেকেই এই 5 জনের মাঝে আমরা ভাগ করে দেব, প্রত্যেকেই 29টি করে পাবে, অর্থাৎ কলম পাচ্ছে 25টি করে প্রত্যেকেই, আর একইভাবে পেন্সিল পাচ্ছে 29টি করে। ঠিক আছে? অর্থাৎ এরা প্রত্যেকেই 25টা করে কলম পাচ্ছে, প্রত্যেকে 29টা করে পেন্সিল পাচ্ছে। অর্থাৎ অঙ্কে যখন সমানভাবে ভাগ করে দেওয়া বোঝায় তখন এই কলম আর পেন্সিলকে সমান করার কথা বলা হয় না, বলা হয় যে যতগুলো কলম আছে যতজনের মাঝে ভাগ করবে তারা যদি 25টা করে পায় তাহলে এই 5 জনই প্রত্যেকে 25টা করে পাবে। এই 5 জনের প্রত্যেকেই 25টা করে পাবে, এটিকেই সমানভাবে ভাগ করা বোঝায়। একইভাবে 145টা পেন্সিল 5 জন প্রত্যেকেই 29টা করে পাবে, এটিকেই সমানভাবে ভাগ করা বোঝায়। অর্থাৎ যখন যে সংখ্যা নিয়ে কাজ করবেন সেটিকে সমানভাবে ভাগ করা বলতেই অঙ্কে এটিকে বোঝানো হচ্ছে। আর এটা কখন সম্ভব? যখন আমরা এই দুটো সংখ্যার মাঝে একটা কমন সংখ্যা আমরা নিব।
ঠিক আছে, আর সেটা হচ্ছে কি আমার গসাগু। এই কারণে আমাদের এই টাইপের অঙ্কের ক্ষেত্রে আমরা গসাগু করে থাকি। প্লিজ যদি বেসিকটা বুঝতে পারেন তাহলে দ্রুত একটু কমেন্টে জানিয়ে দিন। আমি জানি এই অঙ্কগুলো আপনি দেখা মাত্র সমাধান করতে পারবেন, কিন্তু আমি কেন কথা বললাম, এই কারণেই কথা বললাম যাতে করে এটি কেন হয় এই প্রশ্নের জবাবটা আপনারা খুঁজে পান। একইভাবে আমরা 63 নম্বর অঙ্কটাও সেমভাবে আমরা সমাধান করব। 65 নম্বর অঙ্ক, 65 নম্বর অঙ্ক আমরা দেখব। এখানে 65 নম্বর অঙ্কে কি বলছে খেয়াল করে। আমাদের 65 নম্বর অঙ্কে যে জিনিসটা বলা হচ্ছে সেটি হচ্ছে, লক্ষ্য করেন, একটি লোহার পাত, একটি লোহার পাত ও একটি তামার পাতের দৈর্ঘ্য, লোহার পাত আরেকটা হচ্ছে আমার তামার পাত। তাহলে এখানে বলা হচ্ছে লোহার পাত আর তামার পাতের দৈর্ঘ্য, একটা হচ্ছে 672 সেন্টিমিটার, আরেকটি হচ্ছে আমার 960 সেন্টিমিটার। এখন এই অঙ্কে বলা হচ্ছে পাত দুটি থেকে কেটে নেওয়া একই মাপের সবচেয়ে বড় টুকরোটার দৈর্ঘ্য কত হবে। অর্থাৎ পাত দুটো থেকে আপনি কেটে নেবেন, কেটে নেওয়ার ক্ষেত্রে এমন একটা বড় টুকরা কেটে নিতে হবে যেটা কি সব কয়টাকে সমান করে আপনি ভাগ করতে পারবেন। কথাটা ক্লিয়ার? এখন এই ব্যাপারটা আমি একটু বলি যে এখানে শব্দের ব্যাপারটা কেন আপনি গসাগুই করবেন। এখন দেখেন গসাগুর ক্ষেত্রে আমরা একটা কথা বলেছিলাম, যেমন আমি যদি 4 এবং 8 এদের যদি ওই বেসিক নিয়মে যদি গসাগু বের করি তাহলে একটা হবে 1 2 4, এরা হচ্ছে উৎপাদক। আরেকটি হচ্ছে 1 2 তারপর 4 8, অর্থাৎ 8-এর উৎপাদক হচ্ছে এরা। এখন দেখেন তো, আমি যদি এখানে এটি না বলে আমি বলতাম যে লোহার একটা পাত আছে 4 সেন্টিমিটার, আমি ছোট সংখ্যা দিয়ে বোঝাই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। আরেকটি হচ্ছে 8 সেন্টিমিটার, 8 সেন্টিমিটার। এবার যদি আমি বলতাম যে এদের এই দুটো লোহার পাত এবং তামার পাত থেকে যে একই মাপের সবচেয়ে বড় টুকরোর দৈর্ঘ্য কত হবে, তাহলে দেখুন তো, একই মাপের যেটা 4-এর ভিতর আছে সেটা যেমন 1 আছে, একই মাপে 4 এবং 8-এর ভিতর কি আছে 2 সেন্টিমিটার আছে, এবং একই মাপের 4 এবং 8-এর ভিতর 4 সেন্টিমিটার আছে। তার মানে আমাদের সবচেয়ে বড় বলছে, একই মাপের শুধু হলে হবে না, সবচেয়ে বড়টার কথা বলছে। তাহলে সবটার যদি মানে বড়টা হয় তাহলে সেটি কত হবে আমার 4, অর্থাৎ 4 সেন্টিমিটার যদি আমি নেই তাহলে লোহার পাত এবং তামার পাতের ভিতর সবচেয়ে যে বড় যে টুকরোটা সেটা আমরা পাবো। সেটা দেখা যাচ্ছে এখানেও আছে, এখানেও আছে। আর এই 4টা কি, এই 4টা হচ্ছে মূলত আমাদের কি গসাগু। তার মানে কনসেপ্টটা হচ্ছে যে এই টাইপের অঙ্ক যদি আসে এর জন্যই আমরা এটি কি করি, গসাগু করি। এই বেসিক কনসেপ্টগুলো কেন শিখবেন, আপনি নিজে শিখবেন এবং আপনি যদি ভবিষ্যতে শিক্ষকতার পেশায় আসেন যাতে করে আমাদের পরবর্তী প্রজন্মও এই কথাগুলোর সহজ ব্যাখ্যা পায়। এই কারণে মূলত তো কথাগুলো বলা, কারণ আমরা যখন শৈশব থেকে ম্যাথ শিখেছি আমাদের মেইন প্রবলেমটা ছিল যে এরকম থাকলে এটা গসাগু হবে, ওরকম থাকলে তাহলে গসাগু হবে। এখানে যেহেতু সবচেয়ে বড় পাত বলছে তার মানে আমার গসাগু হবে, যেহেতু বৃহত্তম সংখ্যা আছে গসাগু হবে, যেহেতু ক্ষুদ্রতম সংখ্যা আছে লসাগু হবে। আমি মনে করি এই কনসেপ্টগুলো থেকে এখন বের হওয়ার সময় এসেছে। ওকে, এবার তাহলে আর এটি আমি করব না, এটা আপনি সমাধান করবেন যে সবচেয়ে বড় টুকরা কত আসবে। এখানে গসাগু করার ফলে আমাদের সবচেয়ে বড় টুকরো যেটা আসছে এটা হচ্ছে 96 সেন্টিমিটার। সবচেয়ে বড় টুকরোটি আসছে, বড় টুকরোটি আছে 96 সেন্টিমিটার। ওকে, অর্থাৎ এদের গসাগু করে আমি যে রেজাল্টটা পেয়েছি, অর্থাৎ এখানে আসছে কত 96 সেন্টিমিটার।
এই অঙ্কের পরে আরেকটু অংশ এখানে বলা হয়েছে। কি বলা হয়েছে দেখেন, এখানে বলা হচ্ছে যে প্রত্যেক পাতের টুকরোর সংখ্যা নির্ণয় করো। প্রত্যেক পাতের টুকরোর সংখ্যা, তার মানে প্রত্যেক পাতের টুকরোর সংখ্যা, প্রত্যেক পাতের টুকরোর সংখ্যা বের করতে হবে। ঠিক আছে, এটি কিন্তু দারুণ একটি প্রশ্ন যে প্রত্যেকটা পাতের টুকরো সংখ্যা। এখন দেখেন এখানে লোহার পাত, আমি যদি যেহেতু ইটি দিয়ে বোঝাচ্ছি এটা, তাহলে লোহার পাতের টুকরা কয়টা হবে এবং তামার পাতের টুকরো কয়টা হবে। তাহলে দেখেন তো, যদি আমার একটা টুকরো, সবচেয়ে বড় টুকরোটা নিয়ে হিসাব করতে হবে, একটা টুকরো হচ্ছে 4 সেন্টিমিটার, তাহলে এটা আমি ধরেই নিয়েছি লোহার পাতটাই হচ্ছে কত, 4 সেন্টিমিটার। তামা হচ্ছে কত, 8 সেন্টিমিটার। তাহলে এটাকে 4 সেন্টিমিটার দিয়ে, আমার সবচেয়ে বড় টুকরোটাও যেহেতু 4 সেন্টিমিটার, তার মানে এখানে টুকরো হবে কয়টা, একটা। এখন তামার ক্ষেত্রে আমি নিয়েছি কত, 8 সেন্টিমিটার, তাহলে প্রত্যেকটা হচ্ছে 4 সেন্টিমিটার। তাহলে 8কে 4 দিয়ে ভাগ করলে আমার কয়টা টুকরো আসতেছে, দুটো টুকরো আসতেছে। তার মানে প্রত্যেক পাতের টুকরোর সংখ্যা আমার এই তথ্যের আলোকে লোহার পাতের ক্ষেত্রে আসবে কয়টা, একটা। তামার পাতের ক্ষেত্রে আসবে কয়টা, দুইটা। আপনাদের এখানে যে জিনিসটা সবসময় মাথায় রাখতে হবে, যখন মানে এইভাবে পাতের টুকরো সংখ্যা জানতে চাওয়া হবে, তার মানে বলা হচ্ছে যে ধরেন এটা যদি একটা জমির মতো হতো, একটা জমির মতো হতো, আমি এই তথ্যের আলোকে বললাম এটা 4 সেন্টিমিটার, সাপোজ আমি ধরে নিচ্ছি। তারপর আরেকটা আমি অঙ্কন করলাম, সেটা হচ্ছে 8 সেন্টিমিটার। ঠিক আছে, আমার চিত্রটা এদিক সেদিক হবে কারণ আমি একুরেটলি অঙ্কন করতেছি না। এটা 4 সেন্টিমিটার, এটা 8 সেন্টিমিটার। আমি যদি বলি যে 4 সেন্টিমিটার করে এক একটা টুকরো করেন, তাহলে কয়টা টুকরো হবে, এই জমিটাকে কয়টা ভাগ আপনি করতে পারবেন। তাহলে এটা যেহেতু 4 সেন্টিমিটার, ঘটনাক্রমে আমি এমন একটি উদাহরণ নিয়েছি যেটা সবচেয়ে বড় টুকরোটাই হবে 4 সেন্টিমিটার, তার মানে এই টোটালটা মিলে একটা হবে। আর এখানে যেহেতু 8 সেন্টিমিটার, তার মানে একে যদি আপনি ভাগ করেন, এখানে 4 সেন্টিমিটার একটা হবে, এখানে 4 সেন্টিমিটার। এখানে অঙ্কনটা কেন ভুল হচ্ছে, কারণ অঙ্কনটা আমি যদি এখানে দেখাই তাহলে আপনাদের বুঝতে আরো সুবিধা হবে। যে এখানে যদি এটা আরো 4 সেন্টিমিটার বাড়ে, তাহলে দেখেন এরকম, তাই না? অর্থাৎ শুধুমাত্র 4 সেন্টিমিটার হলে, অর্থাৎ এইটুকু যদি লোহা হয়, তাহলে এটা একটা টুকরাই হবে। আর যদি এই পুরোটাই চিন্তা করি, যেটা এটা যদি তামা হয়, তাহলে এখানে একটা হবে, এখানে একটা হবে, তাহলে তামার টুকরো কয়টা হচ্ছে, দুটো হচ্ছে। এই কারণেই আমরা এই টাইপের অঙ্কের ক্ষেত্রে গসাগু দ্বারা ভাগ করব। আশা করি বুঝতে পেরেছেন যে গসাগু দ্বারা আমরা কি করব, ভাগ করব। ওকে, এবার তাহলে আমরা একটু সামনে আগাচ্ছি। আশা করি এই টাইপের অঙ্কগুলো পারবেন। 66 নম্বর অঙ্ক একদম খুবই মজার অঙ্ক। আপনারা যারা টিউশনি করান তাদের জন্য আইডিয়াটা খুবই বেশি জরুরি। 66 নম্বর অঙ্কে দেখেন দুটি ড্রামে যথাক্রমে 868 লিটার এবং 980 লিটার দুধ আছে, দুটো ড্রাম। এখন এদের ভিতর সবচেয়ে বড় মাপের পাত্র দ্বারা দুটি ড্রামের দুধ কত পূর্ণ সংখ্যা ভাবে মাপা যাবে। খুবই ইন্টারেস্টিং কোশ্চেন। আমি জানি আপনারা অঙ্কটা গসাগু করে মুহূর্তেই করে ফেলতে পারবেন, আমি শুধু বেসিকটা নিয়ে একটু কথা বলবো কেন এমনটা হবে, তাই কিনা। এটাও কিন্তু সেম কনসেপ্ট, অর্থাৎ 66 নম্বর অঙ্কেও কিন্তু আমার একদম সেম কনসেপ্ট। সেটা কি, দুটি ড্রাম আছে, ধরেন এটি একটি ড্রাম, এটি একটি ড্রাম, ধরেন এটিও একটি ড্রাম, তাই কিনা, দুটো ড্রাম। তবে বলছে একটাতে 868, তার মানে আর এটা একটু ড্রামটা ছোট করে নিই, ঠিক আছে। আরেকটা হচ্ছে 980। এখন বলছে যে এমন একটা পাত্র আমি ধরে নিচ্ছি যে আমি যদি এরকম একটা পাত্রই চিন্তা করি, যে ধরুন এটা তো আসলে পাত্র না, জাস্ট একটা কাপ, যে এই কাপ এমন একটা মাপের কাপ নেবেন যেখান থেকে এখানে যে আমার কি রয়েছে, দুধ রয়েছে,
এখান থেকে এই পাত্র থেকে দুধ নিয়ে ধরেন আপনি আলাদা করলেন, এভাবে আলাদা করতে করতে লাস্টে গিয়ে একটু পরিমাণও বাদ থাকবে না, অর্থাৎ যত যে মাপের কাপটা নেবেন ওই মাপের তত কাপই এখানে কি হবে, দুধ হবে। এবং এখানেও দেখা যাচ্ছে যে টোটাল দুধ আর অবশিষ্ট থাকবে না। তাহলে এই জিনিসটা কি হবে, এটা হচ্ছে এমন একটা সংখ্যা হবে যেটা এখানেও আছে এখানেও আছে। আমি আবারও বলছি, অর্থাৎ আমরা গসাগুর কথা বলছি, যে গসাগু যে মাপের থাকবে ওই মাপের যদি আমরা একটা পাত্র নেই, তাহলে মাশাআল্লাহ এখান থেকে ওই পাত্র দিয়েও যখন আমরা দুধ আলাদা করব তখন এই পাত্রে একদম টোটাল দুধ আলাদা করে ফেলতে পারবো, অবশিষ্ট একটুও থাকবে না। এখানেও সেম, যে আমাদের অতিরিক্ত কোনো দুধই থাকবে না। হয়তো এখানে কম সংখ্যক বার থাকবে, মানে হয়তো আমি যে পাত্রটা ইউজ করব, ধরেন এখানে কম সংখ্যক বার বের করতে হবে যেহেতু দুধের পরিমাণ কম, এখানে হয়তো বেশি সংখ্যক বার। এখন যত সংখ্যক বারই করেন না কেন, আলটিমেট অবশিষ্ট কোনো দুধ থাকবে না, আর অবশিষ্ট না থাকাটাই হচ্ছে আমার মূলত গসাগু। আশা করি আইডিয়াটা বুঝতে পেরেছেন। সো এই টাইপের অঙ্কের ক্ষেত্রেও আপনি যদি মানে দেখা যায় একটু আগে যেটা বললাম পাতের ক্ষেত্রে, এভাবে দুধ পরিমাপের ক্ষেত্রে, পানির ক্ষেত্রে, যে এমন একটা পাত্র নিলেন যাতে করে মানে এই দুটো পূর্ণ করতে পারেন অথবা এই দুটো খালি করতে পারেন, যাই বলা হোক এই দুটোর ক্ষেত্রেই আমার কি হবে, গসাগু হবে। ক্লিয়ার? ৬৭ নম্বর অঙ্কটা দেখেন, দুটি আয়তকার গুদামঘরের দৈর্ঘ্য যথাক্রমে ২৮-২০ মিটার এবং প্রস্থ, দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে, এবং প্রস্থ যথাক্রমে ১২-১৪ মিটার। সবচেয়ে বড় কোন আয়তনের পাথর দিয়ে ঘরের মেঝে পুরোপুরি ঢেকে ফেলা যাবে এবং কোনো পাথর অপচয় হবে না। আমি ধরে নিচ্ছি এটা একটা পাথর। এখন বলা হচ্ছে এখানে আয়তকার গুদামঘরের দৈর্ঘ্য ২৮ ও ২০, অর্থাৎ একটার দৈর্ঘ্য হচ্ছে ২৮, আরেকটার দৈর্ঘ্য হচ্ছে কত, আমার এখানে হচ্ছে ২০। এটা যদি আমি ১ নম্বর ধরি তাহলে ১ নম্বর এটা ২ নম্বর। তারপর এখানে প্রস্থ যেটা হচ্ছে, প্রস্থ হচ্ছে একটা হচ্ছে ১২, আরেকটার প্রস্থ হচ্ছে আমাদের কত, প্রস্থ হচ্ছে ১৪। এবার লক্ষ্য করেন, এখন বলা হচ্ছে এগুলি হচ্ছে এক একটা গুদামঘরের দৈর্ঘ্য এবং প্রস্থ। ক্লিয়ার? এখন এটা এই তথ্য দেওয়ার পর তারা একটা জিনিস আপনার কাছে জানতে চাইছে যে সবচেয়ে বড় আয়তনের কোন আয়তনের পাথর দিয়ে ঘরের মেঝে দুটো পুরোপুরি ঢেকে ফেলা যাবে। ঠিক আছে? এখন আমরা জিওমেট্রিতে আমরা দেখা যাচ্ছে ঘনবস্তু নিয়ে আলোচনা করব, আমাদের আয়তক্ষেত্র নিয়ে আলোচনা করব। আমি যা শুধু বলছি সেটা হচ্ছে প্রথমত যদি ক্ষেত্রফলটা বের করতে চান তাহলে প্রথমত এই মানে আপনি একটা ঘরের ক্ষেত্রফলটা আগে জানতে হবে। এই যে আমি হোয়াইট বোর্ডটাতে ক্লাস নিচ্ছি, এটা দৈর্ঘ্য এবং প্রস্থ মিলে কতটুকু জায়গা এটা কিন্তু আমাকে আগে জানতে হবে। ধরেন আমি এইটুকু মেপে যদি মানে এই যে এইটুকু আমি জাস্ট কলম দিয়ে যদি দেখাই, সাপোজ মনে করেন এটা হচ্ছে আমার একটা ক্ষেত্র, তাই না? এই ক্ষেত্রের দৈর্ঘ্য দেওয়া আছে ২৮, প্রস্থ দেওয়া আছে ১২। এখন আমি যদি কোনো একটা পাথর দিয়ে এটাকে বসাতে চাই, বসিয়ে বসিয়ে যদি টাইলসের মতো করে বসিয়ে পুরোটাই ফিল আপ করতে চাই, তাই কিনা? তাহলে তো তার আগে আমার জানতে হবে যে এইটুকুর ক্ষেত্রফল কত। তার মানে কি এই দুটো আমাকে যোগ করে একটা ক্ষেত্রফল বের করতে হবে। ঠিক আছে? তাহলে প্রথম জমিটার ক্ষেত্রফল আপনি পেয়ে যাবেন। তাহলে আরো একটা যেহেতু দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে, এখানে আরো একটা ক্ষেত্রফল পাবেন। তার মানে বোঝা যাচ্ছে এই যে আমি যেভাবে আঁকছি এরকম একটা ক্ষেত্র আছে, পাশে আরেকটা ক্ষেত্র আছে। তাহলে এই দুটো যেহেতু গুদামঘর বলছে, তারপর এইখন এই দুটোর ক্ষেত্রফলের ভিতর দেখা যাচ্ছে, অর্থাৎ এরকম আয়তন আরেকটা আয়তনের ক্ষেত্রফল, এদের মাঝে এমন একটা পাথরের টুকরো আপনাকে বসাতে হবে। ঠিক আছে? সবচেয়ে বড় বলছে, বড় মানে কি ওই যে গসাগুকে বলছে যে সবচেয়ে বড় টুকরা। কারণ হচ্ছে দেখা যাচ্ছে আমি যদি বলি যে দুটো টুকরো, ধরেন এই টুকরো বসালে ধরেন আমার এটা ফিল আপ হচ্ছে, আমি যদি দেখি যে এর চেয়ে বড় টুকরা বসালেও এটা ফিল আপ হবে, তাহলে আমি বড়টা নেব। কারণ গসাগুর ক্ষেত্রে সবচেয়ে মিল এই দুটো ক্ষেত্রফলের একাধিক পাথর মিল হতে পারে এটা পূর্ণ করার জন্য।
কিন্তু আমাদের প্রশ্ন বলছে সবচেয়ে বড় পাথরটা নিতে হবে, তার মানে এদের ভিতর যে মিল সংখ্যাটা আছে এটা সবচেয়ে বড় পাথরটা আপনাকে বের করে নিতে হবে। এর জন্য আপনাকে কি করতে হবে, এই দুটো জিনিসকে আপনাকে গসাগু করতে হবে। কি করতে হবে, গসাগু করতে হবে। গসাগু করে যে আপনি মানে পরিমাপটা পাবেন ওটাই হচ্ছে ওই পাথর, যে পাথরটা আপনি দুটো মেঝেতে বসালে একটা দেখা যাচ্ছে একটু চুল পরিমাণ জায়গাও আপনার কি থাকবে না, অবশিষ্ট থাকবে না, একদম পুরো ফিল আপ হয়ে যাবে। কথাটা ক্লিয়ার? তাহলে এবার 69 নম্বর অঙ্কটাতে যান। 69 নম্বর অঙ্কে যান। 69 নম্বর অঙ্কে কি বলা হচ্ছে, এখানে বলা হচ্ছে কোনো বৃহত্তম সংখ্যা দিয়ে, আমি আবারও বলছি, কোনো বৃহত্তম সংখ্যা দিয়ে 102 ও 186কে ভাগ করলে প্রত্যেকবার 6 অবশিষ্ট থাকবে। এখন এখানে দুটো সংখ্যার কথা বলা হচ্ছে, 102 একটা সংখ্যা এবং 186 একটা সংখ্যা। এখন বলা হচ্ছে এদেরকে একটা বৃহত্তম সংখ্যা দ্বারা যদি ভাগ করা হয়, বৃহত্তম যদি একটা সংখ্যা দ্বারা একে ভাগ করে, তাহলে এখানে ভাগশেষ আমার 6 থাকবে, অবশিষ্ট থাকবে কত, 6। ঠিক আছে, এখানেও একেও যদি একটা বৃহত্তম সংখ্যা, এমন একটা বৃহত্তম সংখ্যা আপনাকে বের করতে হবে যেটার ভাগশেষ অবশিষ্ট থাকবে কত, 6। এটাই মূলত অঙ্কে বলা হয়েছে, তার মানে ওই বৃহত্তম সংখ্যাটা বের করতে হবে। আপনারা কি একটা জিনিস বুঝতে পারছেন যে এখানে ওই বৃহত্তম সংখ্যাটা মূলত একটা উৎপাদক। কিভাবে উৎপাদক? কারণ উৎপাদক দিয়েই তো মূলত কোনো সংখ্যাকে আমরা ভাগ করি, কোনো সংখ্যার উৎপাদক দিয়েই তাকে ভাগ করা হয়। তার মানে আলটিমেট দেখুন আমরা গুণনীয়কে চলে গেছি, আমরা মূলত কোথায় চলে গেছি, আমরা গুণনীয়কে চলে গেছি। ঠিক আছে, গুণনীয়কে চলে, আর গুণনীয় সবচেয়ে বড় গুণনীয় কার সাথে সম্পৃক্ত, গসাগুর সাথে সম্পৃক্ত। ওকে, এবার আসুন আমাদের এই টাইপের অঙ্কগুলোর ক্ষেত্রে আপনি কিভাবে সমাধান করবেন। প্রথমত হচ্ছে গসাগু করতে হলে গসাগুর কখনো ভাগশেষ থাকে না, গসাগু বের করতে হলে সবসময় নিঃশেষে বিভাজ্য হতে হবে। আমি আবারও বলছি, গসাগু যদি আপনি বের করতে চান, যেমন আমি যদি স্বাভাবিকভাবে ধরেন ওই 4 এবং 8 সংখ্যাটাই যদি নেই, তাহলে আমি একটু আগে বলেছিলাম যে এখানে গসাগু হচ্ছে আমার 4, তাই কিনা? আমি দুটি সংখ্যা নিলাম যাদের গসাগু 4। এখন যদি আমি বলি যে ঠিক আছে 5 এবং 9 এই সংখ্যা দুটিকে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা ভাগ করলে, বৃহত্তম সংখ্যা দ্বারা ভাগ করলে আমার ভাগশেষ কত থাকবে, 1 থাকবে। ভাগশেষ কত থাকবে, 1 থাকবে। এখন দেখেন আমি আবারও বলছি যে আমি এখানে বললাম 4 এবং 8 এই দুটি সংখ্যার গসাগু হচ্ছে কত, 4। যদি তাহলে এটাকে আপনি খুব সহজে বের করতে পারবেন। কিভাবে? 4 এবং 8 এর লসাগু বের করলে কত আসতেছে, আমার 4 আসতেছে, রাইট? তার মানে গসাগু 4। কিন্তু ধরেন এদের সাথে 1 যোগ করে 5 করলেন, এখানে 1 যোগ করে 5 করলেন, তাই কিনা? অর্থাৎ 4 করলেন 5, 8 করলেন 9, তাহলে তো আলটিমেট তাহলে আমার এটা দ্বারা ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হবে। এবার 4 দ্বারা যদি 5কে ভাগ করেন, 4 দ্বারা যদি 5কে ভাগ করেন, তাহলে দেখেন 4 একে 4, 1, দেখেন ভাগশেষ 1 আছে কিনা। আবার 4 দ্বারা যদি 9কে ভাগ করেন, তাহলে ভাগশেষ কত, 1। তার মানে দেখেন এই যে দুটি সংখ্যা, এদের সাথে অতিরিক্ত 1 যদি আপনি যোগ করে দেন, তাহলে প্রতিবারে আমার ভাগশেষ 10 মানে 1 হচ্ছে। এখন এই ক্ষেত্রে রেজাল্টটা কিভাবে বের করবেন? ধরেন এই তথ্যটা আপনার দেওয়া নেই, আপনার তথ্য দেওয়া আছে এটা, কিন্তু আমি আপনাকে উত্তরটা জানিয়ে রাখলাম যে এখানে উত্তরটা হবে কত, 4। উত্তরটা কত হবে, 4। আমি উত্তরটা আপনাদের জানিয়ে রাখলাম, উত্তরটা হচ্ছে 4, যেহেতু একটু আগে আমি 4 এটা প্রমাণ করেছি। কিন্তু আমার ওখানে 4 এবং 8 তথ্যটা অঙ্কে দেওয়া নাই, অঙ্কে তথ্য দেওয়া আছে এটা যে 5 এবং 9 সংখ্যা দুটিকে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে ভাগশেষ আমার 1 থাকবে। তাহলে আপনি কিভাবে বের করবেন? এখন যদি আপনি ডিরেক্টলি 5 আর 9কে দিয়ে যদি মানে উৎপাদকে গসাগু বের করতে চান, তাহলে দুটোই ভিন্ন। তার মানে এখানে গসাগু কত হবে, 1। গসাগু কত হবে, 1। কিন্তু আসলে গসাগু তো হতে হবে 4, কারণ 1 দিয়ে যদি 5কে ভাগ করেন তাহলে 5 কে 5, আমার তো ভাগশেষ থাকলো না।
9কে যদি 1 দিয়ে ভাগ করেন তাহলে 9কে 9, তার মানে আমার ভাগশেষ থাকলো না, কিন্তু আমার ভাগশেষ 1 থাকতে হবে। তার মানে অঙ্কটার সরাসরি যে সংখ্যাগুলো থাকবে সেগুলো যদি আপনি কি করেন, সরাসরি গসাগু করেন, তাহলে অঙ্ক হবে না। কি করতে হবে, ওই যে যা ভাগশেষ থাকবে যেটা এটাকে বিয়োগ করে, যেমন 5 থেকে 1 বাদ দিয়ে থাকে কত 4, আবার 9 থেকে 1 বাদ দিয়ে থাকে কত 8। এবার এই যে ভাগশেষ যারা থাকবে এদেরকে বাদ দেওয়ার পর যারা থাকবে এদেরকে আপনাকে গসাগু করতে হবে। অর্থাৎ 4 দিয়ে 8কে ভাগ করলে কত, 4 দুগুণে 8, তার মানে আমার গসাগু কত 4। অর্থাৎ আমি এখানে শুধু একটা প্রশ্নের ব্যাখ্যার উত্তর দিলাম, সেটা হচ্ছে আমরা কেন গসাগুর ক্ষেত্রে ভাগশেষ অবশিষ্ট যেটা থাকে এটাকে বিয়োগ করি। কেন বিয়োগ করি, প্রতিবার যেটা থাকবে একটা সংখ্যা থাকলে তাহলে ওই একটা সংখ্যায় দুইবার যে কটা সংখ্যা থাকবে তাদের ক্ষেত্রে বিয়োগ দিবেন, ভিন্ন ভিন্ন ভাগশেষ থাকলে ভিন্ন ভিন্ন ভাগশেষ বিয়োগ দিবেন। এটি কেন করি এই ব্যাখ্যাটাই মূলত এখানে দেওয়া হলো। এবার যদি একাধিক ভাগশেষ থাকে তাহলে আপনি একাধিকই বিয়োগ করবেন। যেমন আপনি যদি পরে একটা অঙ্ক দেখেন 71 নাম্বার, এই 71 নাম্বার অঙ্কে দেখা যাচ্ছে আমার 27 আছে, আমার 40 আছে, তাই না, 65 আছে। ওকে, এর ভাগশেষ হচ্ছে কত, যথাক্রমে মানে কি ধারাবাহিকভাবে যাবে, প্রথমটার সাথে দ্বিতীয়টা তৃতীয়টা তৃতীয়টার সাথে, তাহলে 3, এটা হচ্ছে 4, এখানে হচ্ছে আমার 5। এভাবে ভাগশেষ বের করার পর আপনারা যে রেজাল্টটা পাবেন, যেমন এখানে 24 পেলেন, এখানে 36 পেলেন, এখানে 60 পেলেন। এবার এদের লসাগু আপনাকে করতে হবে, গসাগু করতে হবে। এদের গসাগু যদি আপনি বের করতে চান তাহলে যেমন 12 দিয়ে যদি যায় তাহলে 12 দুগুণে 24, 3 12 36, 5 12 60। এবার তিনটাই ভিন্ন, তার মানে সরাসরি উত্তর আমার কথা হচ্ছে 12। কারণ এবার কিন্তু এটা আর যাবে না, কারণ এটা দ্বারা এটাকেও ভাগ করা গেছে, এটাকে এটা, তিনটাকে সবকটাকে ভাগ করা গেলে ওটাই গসাগু। এবার এখানে কিন্তু সবকটাকে যদি ভাগ না করতে পারেন তাহলে আর গসাগুর গড়া আগাবে না। কিন্তু লসাগুর ক্ষেত্রে আমরা সবকটাটা না পেলে একটা কম অথবা একের অধিকও যদি মিলে যায় তারপরে আমরা লসাগুর ক্ষেত্রে আগাই, কিন্তু গসাগুর ক্ষেত্রে এই পর্যন্তই থেমে যায়। কথাটা ক্লিয়ার? খুবই জটিল একটা নিয়ম নিয়ে এখন কথা বলবো, এবং এটি সর্বশেষ নিয়ম, এবং এই নিয়মটি নিয়ে আমি শর্টকাট মেথডেই কথা বলবো, কারণ ডিটেলস মেথডটা বেশ ডিফিকাল্ট হবে এবং আপনারা অনেকেই হয়তো বুঝবেন না। এই টাইপের অঙ্কটা হচ্ছে, ধরেন একটা বৃহত্তম সংখ্যা ক্ষেত্রে, যেমন একটু আগে যে একটা অঙ্ক করলাম যেটি আমি বুঝালাম, সেখানে একটা নির্দিষ্ট ভাগশেষ উল্লেখ করা ছিল, কিন্তু যদি ওই নির্দিষ্ট ভাগশেষ উল্লেখ করা না থাকে, শুধু যদি বলা হয়, যেমন 74 নম্বর অঙ্কটা দেখেন, 74 নম্বর অঙ্কে কি বলা হচ্ছে, কোনো বৃহত্তম সংখ্যা দ্বারা 1305, 4665 এবং 6905 এইদেরকে ভাগ করলে প্রতি ক্ষেত্রে, দেখেন খুবই গুরুত্বপূর্ণ একটা কথা হচ্ছে, প্রতি ক্ষেত্রে ভাগশেষ একই অবশিষ্ট থাকবে। ঠিক আছে, প্রতি ক্ষেত্রে ভাগশেষ একই অবশিষ্ট থাকে, তার মানে এবার কিন্তু এই যে একই অবশিষ্ট থাকবে এটা কিন্তু দেওয়া নেই, আর প্রথম অঙ্কে কিন্তু সেটা আমাদের দেওয়া ছিল, ফলে আমরা সেটা সবকটা থেকে বিয়োগ করে বের করেছি। কিন্তু আপনাকে কি করতে হবে, এই যে সংখ্যাগুলো বলছে যে আমাদের কি কি সংখ্যা, যেমন 1305, তারপর আছে কত, অর্থাৎ এই তিনটা সংখ্যাকে একটা বৃহত্তম সংখ্যা দ্বারা ভাগ করতে হবে। এখন বৃহত্তম সংখ্যা দ্বারা ভাগ করতে যদি করা হয়, এবং সেই ক্ষেত্রে বলা হচ্ছে যে প্রতি ক্ষেত্রে একই অবশিষ্ট থাকবে, কিন্তু এই অঙ্কের পার্থক্যটা হচ্ছে যে আমাদের এখানে একই ভাগশেষ অবশিষ্টটা উল্লেখ করা নেই। এই টাইপের অঙ্কে একটা শর্টকাট টেকনিক ইউজ করতে হবে, সেটা হচ্ছে এটা ডিটেলসেও এভাবে করলেই হবে। ধরেন প্রথম ছোট যেটা এ, তারপরেরটা হচ্ছে বি, তারপরের যেটা বড় এটা সি। ঠিক আছে, এটাকে আপনাকে কি করতে হবে, প্রথমত চিহ্নিত হবে এ বি সি। তারপর আপনাকে যে কাজটা করতে হবে, প্রথমত বিয়োগের কাজটা করতে হবে, বি থেকে এ বাদ দিতে হবে।
বাদ দেওয়ার পর আপনি একটা রেজাল্ট পাবেন, ঠিক আছে? এটার মান আপনাকে বের করতে হবে, ঠিক আছে? ওকে, তারপর আপনি এখানে খেয়াল করে দেখেন সি থেকে বি বাদ দিতে হবে। আমার গ্রাফটা একটু ভালো করে খেয়াল করে, সি থেকে বি বাদ দিতে হবে। এরপর আরো একটা কাজ করতে হবে, সেটি হচ্ছে আপনাকে সি থেকে এ বাদ দিতে হবে। দেখেন গ্রাফটা কোন দিকে, সি থেকে দুটো যাচ্ছে, বি থেকে একটা যাচ্ছে। সি থেকে আপনাকে এ বাদ দিতে হবে। বাদ দেওয়ার পরে আমরা কয়েকটা সংখ্যা পাবো। যেমন আমি যদি এটা থেকে এটা বাদ দিই, অর্থাৎ বি থেকে যদি এ বাদ দিই, দেখেন আমার কি দাঁড়াচ্ছে। বি থেকে এ বাদ দিলাম, এখানে 46 65 মাইনাস আমার কত 1305, ঠিক আছে? আমি এটা উপরে বরঞ্চ বাদ দিয়ে তারপর লিখি, তাহলে আমাদের সুবিধা হবে, না তো বোর্ডে জায়গা হবে না। তাহলে 0 6 3 3, তাহলে 3360 আমরা পেলাম এখানে, ঠিক আছে? 3360 পেলাম। এরপর আমাদের বি থেকে দেখেন সি থেকে বি বাদ দিতে হবে, অর্থাৎ এখান থেকে বি কে বাদ দিতে হবে। 0 4 1, এখানে কত 7 2 2, তার মানে 2240। এবার লাস্ট সেটা হচ্ছে সি থেকে এ বাদ দিতে হবে, তাহলে 69 5 1305 0 0 6, এখানে কত 5, কথাটা ক্লিয়ার? অর্থাৎ 5600। এই রেজাল্টটা বের হওয়ার পর, ঠিক আছে, এই রেজাল্টটা বের হওয়ার পর আপনার কাজ হচ্ছে এদের গসাগু করতে হবে। এদের কি করতে হবে? আপনার গসাগু বের করতে হবে। তাহলে এদের গসাগু এটা দ্বারা এটা ভাগ করে পর্যায়ক্রমে সূত্র দ্বারা বড়টা, তারপর তার বড়টা, এভাবে আপনি করতে পারেন। কিন্তু আপনি লসাগু পদ্ধতিতেও করতে পারেন, সেটাও কিন্তু খারাপ না। কিভাবে? যেমন এখানে 3360, যেটা আমরা বেশ কয়েকবার এটা অ্যাপ্লাই করেছি, আপনি এভাবে করতে পারেন। বইতে ভাগ প্রক্রিয়ায় দেওয়া আছে, আপনারা চাইলে সেটাও ফলো করতে পারেন। যেমন 2 দিয়ে যদি দেন তাহলে 16 8 0 11 20 2 8, একটু বড় হয়ে যাচ্ছে 8, বোর্ডে দেখা যাচ্ছে কিনা আমি একটু দেখে নিচ্ছি। ওকে, দেখা যাচ্ছে। তাহলে এখানে কত হচ্ছে 105, তারপর হচ্ছে 70, আরেকটা হচ্ছে কত 175। সর্বনাশ, অনেকবার দিতে হলো। তার চেয়ে সরাসরি ভাগ করলে হয়তো এত সময় নাও লাগতে পারতো, যেহেতু সংখ্যাটা বড়, সমস্যা নেই। তাহলে আমি এবার 35 দিয়ে দিই। 35 দিয়ে দিলে 3 বার, এখানে 2 বার, এখানে হয়তো 5 বার যাবে, ঠিক আছে? তার মানে আমরা এবার আর যাবে না, তার মানে এই কয়টা গুণ করলে আমরা গসাগুটা পেয়ে যাব। তাহলে এই কয়টা গুণ করলে এই পর্যন্ত হচ্ছে 8, তাহলে 35 দুগুণে 70, 70 দুগুণে 140, 140 8 যদি আমরা গুণ করি, 4 8 32 2, 8 8 8 3 11, তার মানে আমাদের এখানে উত্তর আসছে কত 1120। তাহলে এটি হচ্ছে আমাদের গসাগু 1120। অর্থাৎ এভাবে আমরা অঙ্কটা সমাধান করব। এবার একটু আমাকে কমেন্টে জানাবেন যে মেথডটা বুঝতে পেরেছেন কিনা। প্লিজ খুব দ্রুত একটু কমেন্টে জানান যে মেথডটা বুঝতে পেরেছেন কিনা। যে এই টাইপের একই অবশিষ্ট থাকবে, অবশিষ্টটা যদি উল্লেখ করা না থাকে, তাহলে আমরা যে ডিজিটগুলো থাকবে ছোট বড় বড়, এটাকে এবিসি আকারে আমরা কি করে নেব, ধরে নেব। তারপর বি থেকে এ বাদ দিবেন, সি থেকে বি বাদ দিবেন, সি থেকে এ বাদ দিবেন। তারপর যারা আসবে এদেরকে আপনি গসাগু করবেন। গসাগু করলে যে উত্তরটা আসবে সেটাই উত্তর।